আলাইকুম, শরীফুল্লাহ কাম আবার ফিরে এসেছি। একটা অন্যতম চ্যালেঞ্জিং সাবজেক্ট, সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল প্রজেকশনস। আগে যখন ক্যাশ বাজেটিং করেছি তখন সামনের কয়েক মাসের ক্যাশ বাজেটিং কিভাবে করতে হয় দেখিয়েছি। এবার হচ্ছে যে 1 বছর, 2 বছর, 3 বছর, 5, 10 বছর এরকম যদি হয় তাহলে আমরা কিভাবে একটা চিত্র পেতে পারি যে আমাদের অবস্থাটা কিরকম দাঁড়াতে পারে, কি পরিমাণ টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে, কি পরিমাণ ডিভিডেন্ড দেওয়া যেতে পারে, এইসব প্রশ্নের উত্তর দেব। তো এখানে শুরুতেই যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের একটা সেলস ফোরকাস্ট একটু পাওয়া লাগবে। কেউ একজন উপর থেকে হয়তো বলে দেবে, বা আমি যদি উপরে থাকি তাহলে আমাকে বলতে হবে যে আমি প্রত্যেক বছর চাই যে আমাদের সেলস 6% করে বাড়বে। আর 6% করে বাড়া বাংলাদেশের মতো জায়গায় হয়তো খুব একটা ভালো বাড়া হলো না, কারণ ইনফ্লেশনে তো থাকে 5-6%। তাহলে আপনি হয়তো আর একটু যোগ দেবেন ইনফ্লেশন, ধরেন 6%, আর আপনি রিয়েল গ্রোথ চাচ্ছেন 4%, তাহলে অ্যাটলিস্ট 10% করে আমার সেলস বাড়াতে হবে। এরকম হতে পারে যে আমি একটা নতুন প্ল্যান্ট অ্যাড করেছি, তাহলে সেটার সেলস কত হবে সেটা আমি আমার সেলস ফোরকাস্টে দিতে পারি, কেমন? কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমার অতীত ইতিহাস থেকে আমার জানতে হবে যে এই পার্টিকুলার সেলস অ্যাচিভ করতে গেলে আপনার রিসোর্স কি পরিমাণ ডিপ্লয় করতে হবে। আপনার গ্রোথ কিন্তু আনলিমিটেড হওয়া সম্ভব না। আপনি বলে দিলেন প্রত্যেক বছর 10% করে বাড়বে, কিন্তু আপনার অ্যাসেটের ক্যাপাসিটি আর নেই। নর্মালি আমরা ধরবো যে ইভেন যদি আপনার ক্যাপাসিটি থাকেও, আপনার সেলস বাড়াতে গেলে তো অ্যাটলিস্ট খরচ কিছু বাড়বে। আপনাকে হয়তো একজন সেলস রিপ্রেজেন্টেটিভ বেশি নিতে হবে, বেশি জায়গায় যাওয়া লাগবে। তবে সেলস বাড়লে তাহলে ওইসব খরচ কিন্তু বাড়বে। আর পরের দিকে একটা ইকুয়েশন আছে যেটা, সেটা অনেকটা ডিভিডেন্ড পলিসি, স্টেডিলি গ্রোথ কোম্পানির জন্য, যে এখানে আপনার ক্যাপিটাল স্ট্রাকচার এবং ডিভিডেন্ড পলিসির উপরে নির্ভর করবে যে কোন গ্রোথটা আপনি আসলে অ্যাচিভ করতে পারবেন। তো যাই হোক, আমরা এখন একটু দেখাবো যে কিভাবে আমরা একটু লং টার্ম ইভ্যালুয়েশন যদি করি, তাহলে আমাদের আগামী 3-4-5 বছরের জন্য কত টাকা বিনিয়োগ আমরা প্ল্যান করব। এই প্ল্যানের সময় আমাদের বেসিক ধারণার মধ্যে যে জিনিসটা আছে, একটা হচ্ছে যে কতগুলো অ্যাসেট আছে সেটা সম্পূর্ণভাবে আপনার সেলসের উপরে নির্ভর করবে। এটাকে আমরা স্পন্টেনিয়াস অ্যাসেট বলতে পারি। কারেন্ট অ্যাসেটগুলো নর্মালি আপনার সেলসের সাথে সম্পর্কিত। আপনার টোটাল অ্যাসেট অ্যাকাউন্টিং এ ফিক্সড মনে হলেও আপনার কিন্তু ছোটখাটো এডিশন টু অ্যাসেট সবসময় হবে, স্পেশালি যদি কোম্পানিটা একটা গ্রোয়িং কোম্পানি হয়। লায়াবিলিটি সাইডে অটোমেটিক্যালি স্পন্টেনিয়াস লায়াবিলিটি হচ্ছে আপনার বেসিক্যালি অ্যাকাউন্টস পেয়েবল। আপনি বেশি জিনিস বিক্রি করতে গেলে বেশি জিনিস কিনতে হবে, বেশি জিনিস কিনলে আপনার পেয়েবল বেড়ে যাবে। আর ফিক্সড লায়াবিলিটিস যেটা, সেটা নর্মালি আপনি চেঞ্জ করবেন না যদি না বলা হয়, যদি না আপনি ইনকর্পোরেট করতে চান যে এক্স্যাক্টলি এই পরিমাণ লং টার্ম লোন আমরা নেব। আর শেষ আইটেমটা হচ্ছে আপনার প্রফিট এবং ডিভিডেন্ড পলিসির উপরে নির্ভর করে, যে প্রত্যেক বছর আপনি কিছু প্রফিট রিটেইন করবেন, ফলে আপনার ইকুইটি বেড়ে যাবে। আমাদের বেসিক এক্সটার্নাল ফান্ডস ইকুয়েশন রিকোয়ারমেন্টটা হলো, আমি যদি একটু আগের স্লাইডে যাই, আগের স্লাইড এটাই যাই, এই ইকুয়েশনে যেটা আমরা দেখতে পারবো যে আপনার সেলস যা হবে তার একটা পার্টিকুলার পার্সেন্ট, সেটা হচ্ছে যে
ক্যাশ দেয় আপনাকে আপনার ক্যাপিটাল স্ট্রাকচারের জন্য, তাহলে আপনাকে একটা ইন্টারেস্ট দিতে হবে। আপনি একটা পার্ট রাখবেন ডিভিডেন্ড দেওয়ার পরে যেটা থাকবে, আর একটা পার্ট যেটা টোটাল অ্যাসেটটা স্পন্টেনিয়াস অ্যাসেটটা সেলসের সাথে বাড়বে, কেমন সেই গ্রোথ রেটটা আমরা হিসাব করতে পারি। তবে আমরা আপাতত ওটার মধ্যে যাচ্ছি না। আমাদের বেসিক এক্সটার্নাল ফান্ডস নিড হচ্ছে যে কত অ্যাসেট বাড়বে, সেই অ্যাসেটটা তো কিনতে হবে। এর একটা পার্ট হবে অটোমেটিক্যালি ফান্ডেড বাই your suppliers, কেমন? তাহলে increase in asset minus increase in liabilities minus last itemটা হচ্ছে internally generated fund, সেটা দেওয়ার পরে যদি আপনার তারও পরে আরো কিছু টাকা লাগে সেটা হবে external funds need। আর যদি এই ইকুয়েশনটা নেগেটিভ হয়ে যায় তার মানে আপনার যথেষ্ট আছে, আপনি ইচ্ছা করলে আরো ডিভিডেন্ডও বাড়াতে পারেন, কেমন? তো এই আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আমরা একটা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে কাজ করব। আমাদের একটু এক্সেলে যেতে হবে। এখন আমরা একটা hypothetical ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট নিয়ে কাজ করব। এটা ধরেন 2025 সালের বা 2024 সালের নাম্বার, আমাদের সামনে কয়েক বছরের জন্য প্রজেকশন করতে হবে। তো প্রজেকশনে আমি আসলে সেলস ফিগারটা একটু বাড়াতে চাচ্ছি, আমরা এটা 45 করে দেই। এখন প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা কতগুলো রেশিও বের করব, ধরে নেব যে এটা চলতে থাকবে। আমরা পারফরমেন্স নিয়ে কথা বলছিলাম, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলছি, আমরা প্রজেকশন করব, এটা এক্স্যাক্টলি এক হবে, এটা আশা করাও ঠিক হবে না, কিন্তু একটা ভালো চিত্র পাবো আমাদের কি প্রয়োজন এবং কি প্রয়োজন না। আমাদের ফোরকাস্টিং এর প্রথম টুলটা হচ্ছে আমরা পার্সেন্ট অফ সেলস ফোরকাস্টটাই সবচেয়ে বেশি করি। তার মানে আমাদের যত নাম্বার আছে এখানে সবগুলো নাম্বারকে আমরা এই সেলস দিয়ে ভাগ করে আমরা পার্সেন্ট রেশিও করব। তো এইগুলো আমাদের পার্সেন্ট হিসাবে এই কলামটাকে লিখলাম। আমার ইকুয়েশন হচ্ছে প্রত্যেকটা নাম্বারকে আমি সেলস দিয়ে ভাগ দেব। এটাকে আমি ফিক্স করব কারণ সবগুলো নাম্বার নিচে যা আছে সবগুলোই আমি এই নাম্বার দিয়ে ভাগ করব। এখন যদি আমি ইকুয়েশনটা কপি করি তাহলে আমি এই রেশিওগুলো পেলাম। এখানে দেখে আমি বলবো যে সব সময় আগামী বছরও আমার কস্ট অফ গুডস সোল্ড 58% হবে। আমার স্যালারি এন্ড সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 14% থাকবে। আপনি হয়তো চেষ্টা করতে পারেন আর একটু এফিসিয়েন্সি আনা যায় কিনা, সেটা হচ্ছে ডিসিশন বেসড ফ্যাক্টর। আমরা জাস্ট এখন এই নাম্বারগুলোর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল প্রজেকশন করব, আমাদের কোথায় কত প্রয়োজন হতে পারে। আমি এখন সবগুলো নাম্বার পেয়ে গেলাম। এখন এই নাম্বারের মধ্যে কতগুলো নাম্বার, এটা হয়তো ডিসিশন বেস হতে পারে। আমরা একটু আগে যখন করলাম আপনার ক্যাশ বাজেট, একটু আগে তো না, আগের সেকশনে বা ক্লাসে যাই বলেন, এটা হয়তো পলিসি ড্রিভেন হতে পারে, ফলে ক্যাশটা একটা টার্গেটেড অ্যামাউন্ট থাকতে পারে। আবার ক্যাশ এন্ড ব্যাংক ব্যালেন্স সব মিলে যাই থাকে তখন ওই পেরি ক্যাশ সবটাই এর মধ্যে থাকবে। তবে এইটা মোটামুটি সবসময়ই আপনার রেলেভেন্ট একটা ফ্যাক্টর হিসাবে থাকবে যে এটা পার্সেন্ট অফ সেলস, ইনভেন্টরিটা একটা পার্সেন্ট অফ সেলস, কেমন? কিন্তু এখানে আসেন এই নাম্বারটা কিন্তু 9% হিসাবে আমরা দেব না, 9% হিসাবে দেব না, কারণ আনটিল আপনারা নতুন লং টার্ম ডেট
না নেন তাহলে এটা চেঞ্জ হবে না, ইন্টারেস্ট পেমেন্টও চেঞ্জ হবে না। তো ইন্টারেস্ট পেমেন্ট যদি এর মধ্যে থাকে তাহলে একটা প্রবলেম যে ইন্টারেস্ট এখানে 480,000 1% আছে, এটা কিন্তু নর্মালি আমরা চেঞ্জ করব না। আর চেঞ্জ করব না কি, আমাদের পেইড আপ ক্যাপিটালটা চেঞ্জ হবে না, কিন্তু রিটেন আর্নিংসটার মধ্যে আমরা এই বছরের রিটেন আর্নিংসটা যোগ দেব, ফলে টোটাল শেয়ার হোল্ডার্স একুইটি এটা কিন্তু ডিফারেন্ট হবে। আমি একটা নাম্বারে কিছু প্রবলেম দেখতে পাচ্ছি, আমার যদি মনে পড়ে এটা আমরা করেছি এইরকম, আর পেইড আপ ক্যাপিটাল আরো 10 বাড়াবো, আমার ব্যালেন্স হয়নি, যে জন্য এই আপাতত একটা প্রবলেম দেখতে পাচ্ছি। কোথায় যেতে পারি, এটা একটু বেশি আছে, এটা 50 মিলিয়ন আছে, আমি কোনো একটা অ্যামাউন্ট একটু কমাবো, ধরেন এটাই আমি একটু কমালে দেখি কত কাছাকাছি আসে। আমার বিয়োগ করার কথা ছিল, আমি আর যোগ করে ফেলেছি। আমি এটা 6 যদি দেই 9499, আচ্ছা একটা 500,000 অ্যাড করা দরকার। 500,000 ধরেন আমি এইখানে যদি অ্যাড করি 62, তাহলে কি দাঁড়ায়? আমি বোধহয় আবার বিয়োগ করার জায়গায় আমি বোধহয় যোগ করে ফেলেছি, আমার বেশি আছে 9499 50, এক বেশি আছে, আমার এক কমাতে হবে। 9499 500 500 বাড়াতে হবে। 500 ধরেন এখানে বাড়ালাম, 500 বাড়বে accrued wages and taxes, এখানে তাহলে 24 যদি এটাই ইকুয়েশনে আছে। রিটেন আর্নিংস এ বাড়াতে হবে, এখানে 500 নেট ফিক্সড আছে 500,000, তাহলে কি দাঁড়ায়? 49746, 3 বাড়াতে হবে এখানে, সরি আমার এগুলো চেঞ্জ হয়ে গেছে, 3 বাড়াতে যে আমি এটা করেছি 7 9 49497, এটা 7 করব, 99500 2000 বাড়াতে হবে, এটা 50 করে দেবে। এখন ব্যালেন্স শিটটা ব্যালেন্স হচ্ছে। আমাদের প্রথম কাজ তাহলে যেটা হলো যে আমরা সব কিছুকে সেলসের রেশিও হিসাবে নেব, আর তারপরে আমাদের কাজটা হবে কয় বছরের আমরা করব এবং সেলসের প্রজেকশনটা করব। তো ধরেন আমাদের অ্যাসাম্পশন হচ্ছে সেলস will increase that's 12% per year. So এখানে আমি কয়েকটা বছরের হিসাব দিই, তাহলে ধরেন যে এটা 2025 2026 এরকম 5 বছরের প্রজেকশন আমি করব। তাহলে প্রথম নাম্বারটা হবে ইকুয়াল টু 1.12, 12% বেশি from these sales। নাম্বারগুলো সব ডেসিমাল ছাড়া করব, তো এটাও হবে 1.12 টাইমস দিস। এখন
আমি জাস্ট কপি করতে পারি। বুঝতে হবে যে সেলস যদি বাড়ে আপনার সব কস্ট গুলো বাড়বে, কেমন? তাহলে এইখানে এই নাম্বার গুলো আমি জাস্ট একই হারে সেলস এর উপরে একই হারে এই ফিগার গুলো পাবো। তাহলে আমি গ্রোস প্রফিট পেয়ে যাচ্ছি, এটা মাইনাস এটা। আর সেলস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস সেটা 0.14 থাকবে টাইমস সেলস, কিন্তু সবগুলো সেলস এর ইকুয়েশন। এক কাজ করি আমি বরং এরকম করি যে এটা আমি ফিক্স করলাম, করলে আমি পুরোটা এরকম করে দিতে পারি, হলো না তো? আচ্ছা 0.14, এইটা এরকম না করে আমি এই রেফারেন্সটা দিতে চাই, হলো না, ইকুয়াল টু দিস টাইমস দিস, এবং এইটা ফিক্স করব। তাহলে এখন আমি এই পুরো নাম্বারটা পেয়ে গেলাম। এখন আমি যদি এটা করি দেখি কি হয়, কেমন? হয়নি, এটা বুঝতে পারছি। তাহলে এই নাম্বারটা করতে গেলে আমার মাঝখানে যে একটা আছে সেই জন্যই প্রবলেমটা হয়েছে। এটা অ্যাটলিস্ট করে নেওয়া দরকার, ইকুয়াল টু দিস টাইমস projected sales, এই নাম্বারটা। এটা D6 আছে, কিন্তু আমার দরকার E3। আমি ফিক্স করছি এইটা F4। আচ্ছা, একটা কিছু ভুল আছে এখানে, D6, আচ্ছা এটা C6 not D6, C6 times F3, কপি করলে C6 আছে, C6 টা ফিক্স করতে হবে। এবার পারলাম কিনা, ফিগারগুলো এবার ঠিক আছে মনে হচ্ছে। তাহলে এখানে এসেও তাহলে আমার করতে হচ্ছে দিস টাইমস এই সেলস ফিগারটা। এখন আমার এখানে ফিক্স করতে হবে ইকুয়াল টু, এটা কিন্তু আমরা চেঞ্জ করব না, ইন্টারেস্টটা সেলের উপরে নির্ভর করবে না। তাহলে এটা একই রেখে দেই। এটা কি হবে আমাদের ইকুয়েশন অনুযায়ী? এটা হবে this minus this। এটা সেটা করার কথা ছিল, আমরা রেশিওতে রেখেছি, কিন্তু এটা রেশিওতে থাকা উচিত ছিল না। this minus this, তাহলে এই ফিগারগুলো পেয়ে গেলাম। ট্যাক্স হবে 25%, ঠিক আছে। ঠিক আছে পর্যন্ত ভাইয়া, একটু বন্ধ করেন না, শুধু আমি 2 মিনিট কথা বলে যাচ্ছি, আমরা নামাজে গেলাম, আপনি শেষ করে ফেলুন। আচ্ছা, দ্বিতীয়টা শুরু করে দিন, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এইখানে আমি দেখতে পাচ্ছি যে ভুলটা করেছি, এটা হবে
তো না, আমরা এটা করছি ট্যাক্সেস এই নাম্বারটার উপরে। ট্যাক্স হচ্ছে 25%। এখানে নাম্বারটা ঠিক আছে, 25 of B9 ঠিক আছে। এইখানে আমাদের করতে হবে 0.25 টাইমস এই ফিগারটা, ইকুয়াল সাইন দেইনি, টাইমস এই ফিগারটা। এবার ঠিক আছে। একইভাবে আমরা এগিয়ে যাব, যেভাবে নর্মালি প্রফিটটা ক্যালকুলেট করি সেই প্রফিটটা ক্যালকুলেট করা হলো। ডিভিডেন্ড আপনার পলিসির উপরে নির্ভর করে। আমরা ডিভিডেন্ডটা দেব 30% অফ দিস অ্যামাউন্ট। তাহলে যদি 30% অফ দিস অ্যামাউন্ট দেই, তাহলে এইটা কিন্তু রেশিও অনুযায়ী হবে না, আপনার প্রফিট থেকে এটা বিয়োগ দিতে হবে। ডিভিডেন্ড 30% কেমন করে বড় হয়ে গেল সেটা ঠিক জানি না, এখন একটু দেখা যাক কারণটা কি। এটা হবে 0.3 টাইমস, এটা কেন ফিক্স করা হয়েছে, টাইমস প্রফিট আফটার ট্যাক্সেস, এই ফিগারটা হওয়ার কথা। এই শেষ ফিগারটা হচ্ছে সবটা আপনার এডিশন টু রিটেইনড আর্নিংস। কাজ করি আমি এটা 30% না করে আমি এটা 40% করতে চাচ্ছি। এখানে দেওয়া ছিল 30%, আমরা আমাদের এক্সাম্পলে 50% করি। কেমন 50% করলে কি দাঁড়ায়? তাহলে এগুলো সব 50% দিতে হবে। এইভাবে আমরা ফাইন্যান্সিয়াল প্রজেকশন করতে পারবো। বাকিগুলো আমরা এই একইভাবে করে নিতে পারি। একটা রো করা, একটা কলম করার পর আপনি বাকিগুলো জাস্ট কপি করে নিতে পারেন স্লাইড করে। যেমন এটা আমরা রাখতে পারি টাইমস সেলস এর উপরে। এইগুলোতে ডেসিমাল আছে, আমি ডেসিমাল চাই না। ওকে, আপাতত আমি এখানে একটু স্টপ দেব। আপনারা জাস্ট এই একইভাবে প্রজেকশনটা করবেন। পরে আমি দেখাবো যে আপনাদের সাথে কম্পেয়ার করার জন্য আমি আমার নাম্বারগুলো নিয়ে আসবো এবং বলবো যে আমরা এক্সটার্নাল ফান্ডস নিডটা কিভাবে বের করতে পারি। তো আপাতত থামছি, পরের ক্লাসে আমরা এটা কমপ্লিট করব।